সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবস্সুম মানিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পবিত্র আশুরায় শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ প্রধান তাজিয়া মিছিল, সাইবার নিরাপত্তা ও ডিজিটাল ট্রাস্টকে জোরদার প্রতিমন্ত্রী ইয়াসেরের। রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেঙ্গুমুক্ত নগর করতে সচেতনতার উপর জোর। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারের দান ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত, নিরাপদ ও আধুনিক সড়কের দাবিতে গৌড় নদীতে মানববন্ধন। হরমুজ প্রণালীতে ইরানের কঠোর অবস্থান, ফেরত গেল বিদেশি ট্যাঙ্কার। উত্তর কোরিয়ার বড় ধরনের অস্ত্র পরীক্ষা, দক্ষিণ কোরিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা। আর্জেন্টিনার শেষ ম্যাচে বড় রদবদল, ভিএআর সিদ্ধান্তে ক্ষোভ ভিনিসিয়াসদের। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। ঢাকা মহানগর পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে পবিত্র আশুরা উপলক্ষে ঐতিহ্যবাহী প্রধান তাজিয়া শোক মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টায় পুরান ঢাকার ঐতিহাসিক হুসাইনি দালান ইমামবাড়া থেকে মিছিলটি শুরু হয়। খালি পায়ে বুক চাপড়িয়ে হাই হোসেন মাতম করতে করতে হাজারো ভক্ত মিছিলে অংশ নেন। মিছিলটি নির্ধারিত রুট ধরে হুসাইনি দালান থেকে বকশী বাজার লেন, আলিয়া মাদ্রাসা মোড়, উমেশ দত্ত রোড, লালবাগ চৌরাস্তা, আজিমপুর চৌরাস্তা, নীলক্ষেত সায়েন্স ল্যাব, ধানমন্ডি আবাসিক এলাকা হয়ে বিজিবির 4 নম্বর গেট অতিক্রম করে ধানমন্ডি লেকের পাড়ে প্রতীকী কারবালা প্রান্তে গিয়ে দুপুর 2:30 শেষ হয়। অন্যদিকে দেশের দ্রুতগতির ডিজিটাল অগ্রযাত্রাকে টেকসই ও নিরাপদ রাখতে সাইবার নিরাপত্তা এবং ডিজিটাল ট্রাস্টকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ এখন এক দ্রুতগতির ডিজিটাল ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, যেখানে দৈনন্দিন জীবন, আর্থিক লেনদেন, মিডিয়া প্ল্যাটফর্ম, শিক্ষা এবং ব্যবসা বাণিজ্য ক্রমে প্রযুক্তি নির্ভর হয়ে উঠছে। এই রূপান্তরের সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তা এখন জাতীয় অগ্রাধিকারের বিষয়। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, আর্থিক লেনদেনের নিরাপত্তা বিঘ্নিত হলে কিংবা ডিজিটাল সেবার উপর মানুষের আস্থা কমে গেলে দেশের সামগ্রিক অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। আমাদের বাংলাদেশ গভর্নমেন্টের অনেক রকম পরিকল্পনা আছে, আইটি বেসড অ্যাপ্লিকেশন, সাইবার সিকিউরিটি অ্যান্ড অল দ্যাট। সো অফকোর্স আমরা মাত্র 150 days উই আর ইন দ্য গভর্নমেন্ট। তো ইভেনচুয়ালি আমরা ইনশাল্লাহ উই হোপ যে এটাকে একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে আমরা বাস্তবায়নগুলো করতে পারবো আমাদের যেসব আইডিয়াস আইটি সেক্টরে আছে। 4 দিনের রাষ্ট্রীয় সফর শেষে চীন থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার চীনের স্থানীয় সময় বিকেল 5:15 তিনি বেইজিং ডাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না সাউথার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার পথে যাত্রা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এর আগে 21 জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সফর শেষে 22 জুন রাতে তিনি চীনের দালিয়ানে পৌঁছান এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দেন। দালিয়ান ও বেইজিং 2 শহরেই তার ব্যস্ত কূটনৈতিক কর্মসূচি ছিল, যার মধ্যে ছিল উচ্চ পর্যায়ের বৈঠক, অর্থনৈতিক সহযোগিতা আলোচনা এবং বহুপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ। অন্যদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, সরকারের উদ্দেশ্য কাউকে জরিমানা বা জেল দেওয়া নয়, মূল লক্ষ্য মানুষের জীবন রক্ষা এবং ডেঙ্গুমুক্ত নগর গড়ে তোলা। শুক্রবার বনানীর 18, 21 ও 24 নম্বর রোডে বাসাবাড়িতে এডিস মশা অনুসন্ধান ও লার্ভা ধ্বংস অভিযানের কার্যক্রম পরিদর্শনকালে তিনি কথা বলেন। সারা দেশে ডেঙ্গু সহ মশাবাহিত রোগ প্রতিরোধে গঠিত টাস্কফোর্স কমিটির উদ্যোগে এই অভিযান পরিচালিত হচ্ছে। প্রতিমন্ত্রী বলেন, নগরবাসী যদি সচেতন হয়, নিজের বাসাবাড়ি, আঙিনা ও ছাদের ফুলের টবে জমে থাকা পানি পরিষ্কার রাখে, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। আমাদের উদ্দেশ্য কাউকে জরিমানা করা, জেল দেওয়া না, আমাদের উদ্দেশ্য মানুষের জীবন বাঁচানো। ঢাকায় বর্তমানে কিন্তু খুব অ্যালার্মিং অবস্থায় রয়েছে। সারা বাংলাদেশে এই প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলা, গণসচেতনতা বৃদ্ধি করা এবং মানুষের মধ্যে এই বিষয়গুলোকে অবহিত করবার জন্য একটি জাতীয় টাস্কফোর্স করা হয়েছে। এই টাস্কফোর্সে আমাকে প্রদান করা হয়েছে। আমার নেতৃত্বে আরো 19 জন 19টি মন্ত্রণালয়ের প্রতিনিধি রয়েছে। আমরা এই টাস্কফোর্সের পক্ষ থেকে ইতিমধ্যেই আপনারা জানেন যে সিটি কর্পোরেশনের মোটা দাগে 3টি টায়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক, যেটা দেখে, এটা হচ্ছে আমাদের প্রকৌশল বিভাগ। আরেকটি বিভাগ রয়েছে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, যে বর্জ্য ব্যবস্থাপনা প্রধান এখানে রয়েছে আমাদের কমোডোর সাহেব। আরেকটি সেক্টর হচ্ছে স্বাস্থ্য বিভাগ, যেটি প্রধান আমাদের ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস।
ওনার নেতৃত্বে প্রত্যেক আঞ্চলিক কর্মকর্তা রয়েছে। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজারের দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে 12 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে গঠিত এই কমিটি আগামী 1 মাসের মধ্যে মাজারের আর্থিক ব্যবস্থাপনার জন্য একটি যুগোপযোগী ও যৌক্তিক কাঠামো প্রস্তাব করবে। শুক্রবার সকালে সিলেট সার্কিট হাউসে মাজারের ব্যবস্থাপনা ও উন্নয়ন সংক্রান্ত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। গঠিত কমিটিতে প্রধান হিসেবে রয়েছেন মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেটের জেলা প্রশাসক। আগামী দিনে কিভাবে সামগ্রিক ব্যবস্থাপনাটা একটা স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হবে সেটা ঠিক করার জন্যই আজকে আমরা একটা কমিটি করে দিলাম, একটা কাঠামো করলাম। ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যেই এই কমিটি তার কাজ সম্পন্ন করবেন। যেভাবে বাক্সে টাকা আসে সেইভাবে টাকা আসবে। বাক্স ভর্তি হলে এই কমিটির তত্ত্বাবধানে সেই টাকা গুনা হবে এবং সেই টাকা জেলা প্রশাসক মেনটেন করবেন একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট, শুধু সেই অ্যাকাউন্টে এই টাকাটাই থাকবে, সেই টাকা জমা হবে। অন্যদিকে নিরাপদ ও আধুনিক সড়ক যোগাযোগ নিশ্চিত করার দাবিতে বরিশালের গৌরনদী উপজেলার ভুরঘাটা বাস টার্মিনাল থেকে ইল্লা বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় 3 কিলোমিটার জুড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর খাঞ্চাপুর ইউনিয়নবাসীর ব্যানারে নিরাপদ সড়ক চাই, জীবন বাঁচাতে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন মহাসড়ক চাই স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি পালিত হয়। দক্ষিণাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন মহাসড়ক নির্মাণের দাবি জানিয়ে আসছে। পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ কয়েক গুণ বেড়ে যাওয়ায় এ দাবি আরও জোরালো হয়েছে। ক্রমবর্ধমান দুর্ঘটনা, যানজট এবং সড়কের ঝুঁকিপূর্ণ অবস্থা তুলে ধরে এবার সরাসরি রাজপথে নেমেছে দক্ষিণাঞ্চলের সাধারণ মানুষ। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম IRIB জানিয়েছে, হরমুজ প্রণালী অঞ্চলে ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং বিপ্লবী গার্ড বাহিনী নৌবাহিনীর আইনই কার্যকর থাকবে। বিদেশি জাহাজ চলাচল নিয়ে তেহরান আরও কঠোর অবস্থান নিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, অন্তত 3টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার অনুমতি ছাড়া হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করেছিল। IRGCর হুঁশিয়ারি পাওয়ার পর তারা ফিরে যেতে বাধ্য হয়। এর মধ্যেই সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে অজ্ঞাত উৎস থেকে ক্ষেপণাস্ত্র সদৃশ হামলা হয়েছে। এ ঘটনার পর প্রণালীতে আটকে থাকা 11,000-এর বেশি নাবিককে উদ্ধারের জাতিসংঘের মিশন স্থগিত করতে হয়েছে। তেহরান এই হামলার দায় অস্বীকার করেছে, তবে অনুমতি ছাড়া নৌপথ ব্যবহার না করার বিষয়ে তারা বহুবার সতর্ক বার্তা দিয়ে আসছে। এই পরিস্থিতির মধ্যে ওমান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর জন্য একটি অস্থায়ী সামুদ্রিক করিডোর চালুর ঘোষণা দিয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটি। ওমান নিউজ এজেন্সি জানায়, আন্তর্জাতিক ম্যারিটাইম দক্ষিণ কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের সামরিক সক্ষমতা আরও বাড়াতে বড় ধরনের অস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী বৃহস্পতিবার এসব পরীক্ষা পর্যবেক্ষণ করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। তিনি সেনাবাহিনীকে সর্বাত্মক ও ধ্বংসাত্মক আক্রমণাত্মক অবস্থান গ্রহণের নির্দেশ দেন এবং শত্রুদের সবসময় অস্বস্তি ও ভয়ের মধ্যে রাখাকে যুদ্ধ প্রতিরোধের কৌশল হিসেবে উল্লেখ করেন। শুক্রবার সিউল জানায়, পিয়ংইয়ংয়ের এই পদক্ষেপে জবাবে দক্ষিণ কোরিয়া ড্রোন যোদ্ধা বাহিনী গঠন করছে। বিষয়টি নিশ্চিত করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA। দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বাড়তে থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আল জাজিরা ও AP জানিয়েছে, উত্তর কোরিয়ার পরীক্ষিত অস্ত্রগুলোর মধ্যে ছিল বিশেষ মিশন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়্যারহেড, দূরপাল্লার আধুনিক রকেট লঞ্চার এবং একটি স্বয়ংক্রিয় কামান। KCNA দাবি করেছে, এসব ওয়্যারহেড শত্রুর বিমান ঘাঁটি, বন্দর, বিদ্যুৎ কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় প্রাণঘাতী আঘাত হানার সক্ষমতা রাখে। উত্তর কোরিয়ার এই সামরিক প্রদর্শনকে বিশেষজ্ঞরা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতির জন্য উদ্বেগজনক বলে মনে করছেন। দক্ষিণ কোরিয়ার পাল্টা উদ্যোগে দুই দেশের মধ্যে সামরিক প্রতিযোগিতা আরও তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অস্ট্রিয়াকে 2-0 গোলে হারানোর পর আলজেরিয়ার বিপক্ষে জর্ডানের পরাজয়ে গ্রুপ জে এর শীর্ষ স্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি স্কালোনির জন্য হয়ে উঠেছে পরীক্ষামূলক একাদশ গঠনের সুযোগ। এখনও মাঠে নামার সুযোগ না পাওয়া ফুটবলারদের খেলানোর পাশাপাশি নকআউট পর্বের আগে মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার। অনুশীলনে স্কালোনি যে দল নিয়ে কাজ করেছেন সেটি ছিল পুরোপুরি বিকল্প একাদশ। যদিও গোল পোস্টে অনুশীলনে ছিলেন হুয়ান মুসো, তবে জর্ডানের বিপক্ষে প্রথম একাদশে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ।
মেনেচি। টানা 2 ম্যাচে গোল না খাওয়া এই গোলরক্ষকের ওপরই আস্থা রাখছেন কোচ। রক্ষণভাগে অনুশীলনে দেখা গেছে গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনিসি ও নিকোলাস তাগলিয়াফিকোকে। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট কাটিয়ে পুরোপুরি সুস্থ হয়েছেন মন্টিয়েল, তাই তাকে প্রথম একাদশে ফেরানোর পরিকল্পনা রয়েছে। অন্যদিকে স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে সি গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে ব্রাজিল। তবে ম্যাচ জিতেও রেফারিং নিয়ে ক্ষোভ থামছে না সেলেসাও শিবিরে। ফর্মে তুঙ্গে থাকা ভিনিসিয়াস জুনিয়র করেছেন জোড়া গোল, হ্যাট্রিকও হতে পারত যদি প্রথমার্ধের 22 মিনিটে তার করা গোলটি বিতর্কিত VAR সিদ্ধান্তে বাতিল না হতো। ম্যাচের ওই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে ছিল ব্রাজিল। স্কটল্যান্ড ডিফেন্ডার জ্যাক হেনরি নিচের অর্ধে বল ধরে দ্বিধায় ছিলেন। সুযোগ বুঝে ভিনিসিয়াস বল কাড়েন, বক্সে ঢুকে ঠান্ডা মাথায় দুর্দান্ত ফিনিশিংয়ে জালও খুঁজে নেন, কিন্তু গোল উদযাপন বেশিক্ষণ স্থায়ী হয়নি। মেক্সিকান রেফারি সিজার রামোসকে পিচ সাইড মনিটরে VAR রিভিউ নিতে বলা হয়। রিপ্লে দেখে তিনি সিদ্ধান্ত দেন বল কাড়ার সময় হেনরিকে ফাউল করেছিলেন ভিনিসিয়াস। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।